ছায়ারাত্রি চ্যানেল কখনোই কোনো কুসংস্কারকে প্রশ্রয় দেয় না। তাই আমরা কখনোই বলি না যে কোনো ভৌতিক ঘটনা বা কোনো অলৌকিক ইনসিডেন্টকে বিশ্বাস করতে। যারা বিশ্বাস করেন সেটা সম্পূর্ণই তাদের ব্যক্তিগত মতামত এবং যারা বিশ্বাস করেন না, তারা ঘটনাগুলিকে এন্টারটেনমেন্ট হিসেবেও নিতে পারেন। আজকে যে দিদিভাই আমাদেরকে ঘটনাটি পাঠিয়েছেন, ঘটনাটি বেশ মন ভার করে দেওয়ার মতো একটি ঘটনা এবং আজকের এই ঘটনাটিতে আমাদের চোখের সামনে আরও ভালো করে দৃশ্যমান হবে যে বাবা-মা তার সন্তানকে সঠিকভাবে মানুষ করার পরেও বৃদ্ধ বয়সে অনেক সন্তানের কাছে তার বাবা-মা ঠিক কতটা বোঝা হয়ে দাঁড়ায়। এটা সবার ক্ষেত্রে না হলেও অনেক ফ্যামিলিতে কিন্তু এমন ঘটনা আমরা প্রায়শই দেখে থাকি। তো সেই রকমই একটি ঘটনা এবং তার সঙ্গে অবশ্যই এই ঘটনাটির মধ্যে কিছু রোমহর্ষক বিষয় রয়েছে। পুরো ঘটনাটি শুনলে তোমাদের মধ্যেও একটা অন্যরকম ফিল হবে এবং এক কথায় বলতে গেলে আজকের ঘটনাটি একদমই অন্যরকম একটি ঘটনা। তাই তোমাদের সকলকে বলবো যে তোমরা কেউ কোথাও যাবে না। একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের এই পুরো এপিসোডটি তোমরা মন দিয়ে শোনো। আশা করছি তোমাদেরও কিন্তু আজকের এই ঘটনাটি শুনে ভীষণ ভয় লাগবে। এবং আরেকটি রিকোয়েস্ট তোমাদের সকলকে করব যে তোমরা তোমাদের আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব প্রত্যেকের সাথে আজকের এই এপিসোডটি তোমরা শেয়ার করে নাও। তাহলে তারাও কিন্তু এরকম একটি ইউনিক ঘটনার সাক্ষী থাকতে পারবে। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের এপিসোড নাম্বার 195। দিদিভাই যেভাবে আমাদের সাথে ঘটনাটি শেয়ার করে নিয়েছেন, ঠিক সেভাবেই আমি তোমাদের সামনে আজকে এই পুরো ঘটনাটি তুলে ধরার চেষ্টা করছি। এখানে দিদিভাই তার নাম ঠিকানা কিছুই বলতে অনিচ্ছুক, যেহেতু তাদের এটি একটি পারিবারিক ঘটনা। তো তার প্রাইভেসির কারণে তার পরিচয় আমরা এখানে হাইড রেখে ঘটনাটি বলছি। দিদিভাই বলছে, আমরা ৩ বোন ও ১ ভাই। তার মধ্যে আমার দাদা হচ্ছে সবার বড় এবং আমি হচ্ছি সেজো। তো এই ঘটনাটি যখন ঘটে তখন সালটা ওই ২০২১-এর জুলাই মাস। তো বেশ অনেক কয়েক বছর আগেই আমাদের ৩ বোনের বিয়ে হয়ে গিয়েছিল। তবে আমার দাদার বিয়ে হয় ২০২০-র প্রথম দিকে। এবার তখন যেহেতু লকডাউন ছিল, তো সেইজন্য দাদার বিয়েটা খুব ছোট করে, মানে যারা আরকি খুব ক্লোজ রিলেটিভ ছিল তাদেরকে নিয়েই বিয়েটা দেওয়া হয়। তো দাদার একটা লাভ ম্যারেজ ছিল। মানে দাদা যখন কলেজে পড়ে সেই সূত্রেই কিন্তু বৌদির সাথে দাদার আলাপ। তো তারপর আমাদের বাড়িতেও বিষয়টি জানানো হয় এবং এরপর আমরা ছোট করে অনুষ্ঠান করেই সেই বিয়েটা দিই। তো বিয়ে হয়ে যাওয়ার পর যেমন প্রত্যেকটা বাবা-মায়েরই একটা স্বপ্ন থাকে যে তার ছেলের যখন বিয়ে দিয়েছে, তো তার ছেলে, ছেলের বউ তাদের কাছেই তো থাকবে। কিন্তু বিষয়টা তা হয় না। দিদিভাই বলছে, আমার বাবা-মার মনেও এই আশাটা ছিল যে দাদা, বৌদি মানে আমাদের বাড়িতেই থাকবে। কিন্তু বৌদি বিয়ের ওই ২-৩ দিন মতো আমাদের বাড়িতেই ছিল। তারপর কিন্তু আর এখানে কোনোমতেই থাকতে চায় না। তো বৌদি চলে যায় বাপের বাড়িতে এবং তার সঙ্গে দাদাও কিন্তু চলে যায় বৌদির বাপের বাড়ি। মানে দাদা এবং বৌদি তারা দুজনেই কিন্তু দাদার শ্বশুর বাড়িতে গিয়ে থাকতে শুরু করে। এবার এই বিষয়টা সবারই চোখে একটু দৃষ্টিকটু লেগেছিল, কিন্তু কেউ এই বিষয়টা নিয়ে দাদাকে কোনো কথা বলেনি। তো যাই হোক, দিদিভাই বলছে তখন যেহেতু লকডাউন চলছে, মানে একদম জোর কদমে লকডাউন, তো যে কারণে বাবা মার কাছে এসেও আমরা খুব একটা থাকতে পারতাম না। ওই তারপর যখন লকডাউনটা একটু ছেড়ে যায়, তো তখন বড়দি আমি মাঝের মধ্যেই বাবা মার কাছে এসে থাকতাম, মানে ২-৩ দিন করে থেকে যেতাম। যেহেতু মানে দাদা তো এতদিন যাবৎ বাড়িতে ছিল বাবা মার কাছে, তো দাদার বিয়ে হয়ে যাওয়ার পর দাদা এবং বৌদি যখন দাদার শ্বশুরবাড়ি থেকে থাকতে শুরু করে, তো অত বড় বাড়ির মধ্যে বাবা মা কিন্তু পুরো একা। তো তাদের যাতে মনটা খারাপ না থাকে, তো যে কারণে কিন্তু আমি বড়দি মাঝের মধ্যেই আসতাম। এবার আমাদের বাড়ির সিস্টেমটা হচ্ছে, মানে আমাদের আগে কিন্তু বিশাল বড়, মানে একটা বিশাল বড় বাড়ি ছিল। তো তারপর মানে যখন আমাদের ওই সম্পত্তি ভাগ হয়, তো তখন জেঠুদের পোর্শনটা জেঠুদের এবং কাকুদেরটা কাকুদের। মানে একটা করে পাঁচিল উঠে যায় বাড়ির মধ্যে। তাছাড়া কিন্তু মানে বাড়িটা আমাদের টোটালটা আগে একটাই ছিল। তো এই পাঁচিলের জন্য সেপারেট হয়ে যায়। কিন্তু আমাদের বাড়ির মধ্যে দিয়ে দরজা ছিল, মানে যে পাঁচিলগুলো উঠেছিল নতুন, তো সেই পাঁচিলের গায়ে কিন্তু দরজা ছিল, মানে একে অপরের বাড়ির ভেতর দিয়ে যাতে যাওয়া যায়, তো সেই ব্যবস্থা কিন্তু করা ছিল। তো সবাই বাবা মার কাছে আসতো মাঝের মধ্যে, মানে একটু কথাবার্তা বলতো, বসতো। তো এইভাবে কিন্তু একটা বছর কেটে যায়। তো এরপর ২০২১-এর জুলাই মাস নাগাদ দাদার ছেলে হয়। তো এবার যখন দাদার ছেলে হয়েছে সেই খবরটা যখন আমার বাবা মা পায়, তো ন্যাচারালি তারা তো ভীষণ খুশি, কারণ তাদের বংশের প্রথম নাতি। তো বাবা কিন্তু ভীষণভাবে চেয়েছিল যে দাদা, বৌদি এবং তাদের ছেলে এই বাড়িতে, মানে আমাদের বাড়িতে এসে থাকুক। কিন্তু বৌদি সেটাতে কোনোভাবেই রাজি হয় না।
তো যাই হোক, এবার যখন প্রথম দাদার ছেলে হয়েছে, তো বাবা মা দুজনেই কিন্তু দাদার শ্বশুর বাড়ি যায় তার ছেলেকে দেখতে। এবার বাবার যে শরীরের অবস্থা খুব একটা ভালো ছিল তাও নয়, মানে যেরকম বার্ধক্যজনিত রোগ হয়, সুগার, প্রেসার, এই সমস্ত রোগ বাবার ছিল, তো সেই সব ওষুধ বাবার চলতো। তবুও মানে যেহেতু নাতি হয়েছে এটা শুনেছে, তো সেই শরীর নিয়েই কিন্তু বাবা মা দুজনেই চলে যায় দাদার শ্বশুর বাড়ি। তো তারপর ওখানে ছেলেকে দেখে এবং ২-৩ দিন থেকে আবার কিন্তু ফিরে আসে। তো বাবা এরপর থেকে দাদাকে কিন্তু প্রায়ই বলতো যে তোরা এখানে এসে বেশ কয়েকদিন থেকে যা, কিন্তু দাদা কোনোভাবেই বাবার কথায় কোনো গ্রাহ্য করতো না। এবার এটা দেখবে খুব স্বাভাবিক ব্যাপার যে যে কোনো মানুষই বৃদ্ধ বয়সে তো চায় যে তার নাতি নাতনির সাথে থাকবে, তাদের সাথে খেলা করবে। তো বাবার মনেও সেরকম একটা ইচ্ছে ছিল। তো দাদা হয়তো সব কিছু বুঝেও বিষয়টা না বোঝার ভান করে বিষয়টাতে অতটা গ্রাহ্য করেনি। এবার বাবা মার মনে তো এই বিষয় নিয়ে একটা মানে কষ্ট ছিলই, কিন্তু বাবা মা এই বিষয়টা কাউকে কিন্তু প্রকাশ করতো না। এবার আমাদেরকে বাবা মা এই বিষয় নিয়ে কোনো কিছু কথা না বললেও আমরা কিন্তু তাদের মানে মুখ চোখ দেখে এই বিষয়গুলো বুঝতে পারতাম। তো যাই হোক, এইভাবে কিন্তু ১-২ মাস কেটে যায়। এরপর একটা ঘটনা আমাদের বাড়িতে ঘটে। এবার তখন যেহেতু বাড়িতে বাবা মা দুজনে একা থাকতো, আর আমাদের বাড়িটা কিন্তু বেশ বড় বাড়ি আর দোতলা বাড়ি। তো রাত্রিবেলায় কিন্তু বাবা মা দুজনেই দোতলায় শুতো। তো একদিন রাত্রে তখন বেশ অনেকটাই রাত। তো হঠাৎ করে বাবার কিন্তু প্রচণ্ড পেটে যন্ত্রণা শুরু হয় এবং সেই যন্ত্রণা এতটাই মারাত্মক পর্যায়ে পৌঁছে যায়। তো এবার বাড়িতে তখন মা একা, মা তো বুঝতে পারছে না যে একা কি করবে। তো তখন মা বাধ্য হয়ে আমাদের পাশে যারা জেঠু কাকু ছিল তাদেরকে কিন্তু ডাকে। তো তারা সবাই মিলে ধরে টরে নিয়ে বাবাকে কোনো মতে হসপিটালে ভর্তি করে। এবার তখন রাত্রি ওই ২টো-২.৫টে এরকম বাজে। তো এবার এত রাত্রে দিদিভাই বলছে আমাদেরকে কিন্তু কেউ খবর দেয়নি। তো পরের দিন ভোর হতে হতেই আমাদের কাছে ফোন আসে যে এরকম বাবার শরীর খারাপ, বাবাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। তো দিদিভাই বলছে আমি, আমার বড়দি, আমার বোন আমরা ৩ জনেই চলে আসি। তো দাদাও দেখি তারপর আসে। তো এরপর বাবার যখন সমস্ত কিছু টেস্ট করা হয়, তো তখন জানা যায় যে বাবার লিভার ক্যান্সার এবং সেটা কিন্তু একদম 4th স্টেজ। এবার এই খবরটা পাওয়া মাত্রই দিদিভাই বলছে আমাদের মনে হয় যেন একদম পায়ের তল থেকে মাটি সরে গেল। তার কারণ মানে বাবা এমনিতে খুব শক্তপোক্ত মানুষ ছিলেন। তো তার যে এই ক্যান্সার শরীরের মধ্যে রয়েছে এতদিন যাবৎ, সেটা তো আমরা কোনোভাবেই বুঝতে পারিনি এবং বাবার শরীরেও কিন্তু কোনো রকমের কোনো সিম্পটম ধরাও পড়েনি। তো হঠাৎ করে একদিন রাত্রিবেলা এত পেটে যন্ত্রণা, তো তখন মানে এইভাবে যখন হসপিটালে ভর্তি করার পর জানা যাচ্ছে যে লাস্ট স্টেজে তার ক্যান্সারের পর্যায়ে পৌঁছে গেছে, তো আমাদের তো তখন ভীষণভাবে মন ভেঙে যায় এবং ডক্টররা কিন্তু জানিয়েও দিয়েছিলেন যে উনি হার্ডলি হয়তো ৪-৫ মাস আর বাঁচবেন। তো সত্যিই তাই। প্রায় ৫ মাস মতো বাবা এরপর বেঁচে ছিলেন। কিন্তু এই যে ৫ মাসের বাবার যে জার্নিটা, এটা এতটাই বেদনাদায়ক ছিল মানে সেটা কিন্তু চোখে দেখার মতো নয়। মানে উনি মারাত্মক পরিমাণে কষ্ট পেয়েছিলেন। তো এই ৫ মাস যাবৎ যতদিন আরকি বাবা বেঁচে ছিলেন, তো ততদিন আমরা ৩ বোনেই কিন্তু এসে, এসে বাবার সেবা করতাম। মানে কেউ হয়তো ১ মাস, কেউ ১৫ দিন এরকম করে, করে এসে থাকতাম এবং বাবার সেবা শুশ্রূষা এটা আমরা করতাম। কিন্তু আশ্চর্যের বিষয় তখনও দাদা, বৌদি কেউ বাড়িতে এসে কয়েকদিনের জন্য থেকেও যায়নি, বা বৌদি যেরকম এসে যে বাবার একটা কোনো সেবা করা বা কিছু, এটা কিন্তু কোনোদিনই করেনি। তো দাদা বাবার জন্য টাকা পাঠিয়ে দিত ঠিকই, কিন্তু এসে যে বাবার একটা সেবা করা বা বাবার সামনে থাকা, কারণ বাবা কিন্তু এটা প্রচণ্ড পরিমাণে চাইতেন যে তার ছেলে, বৌমা এবং তার নাতি যাতে অন্ততপক্ষে তার শেষ পর্যায়ে এসে মানে শেষ কয়েকটা দিন যেন তার চোখের সামনে থাকে। কারণ বাবাও তো এই বিষয়টা জানতো যে তার ক্যান্সার ধরা পড়েছে। তো যাই হোক, এই ৫ মাস পর বাবা কিন্তু এক্সপায়ার করে যায়। তো পাড়ার লোকজন সবাই এটা নিয়ে একটু কানাঘুষো করতো যে নিজের ছেলে হয়েও কি করে মানে বাবা মার কাছে আসতে পারে না বা আসে না। মানে দাদা কি করতো, দাদা যেখানটা করে জব করতো, সেখানে দাদা মানে ৫ দিন করে থাকতো। তারপর শনিবারের দিন ওখানে চাকরি করে আবার কিন্তু তার শ্বশুরবাড়িতে ফিরে আসতো। ওই শনি রবিবারটা শ্বশুরবাড়িতে থেকে আবার সোমবারের দিন সকালে গিয়ে অফিস ধরতো। কিন্তু একবারের জন্য বা একদিনের জন্য ও বাবা মার কাছে এসে কিন্তু থাকতো না। তো এই বিষয়টা পাড়ার লোকজন সবাই বলাবলি করতো। তো যাই হোক, এবার বাবা যখন মারা গিয়েছে, তো তখন দাদা, বৌদি সবাই আসে বাড়িতে। তো এরপর যেরকম হয় মানে ১২ দিনের যে অসহ্য পর্ব সেটাও মিটে যায়, শ্রাদ্ধ শান্তি সবকিছুই কিন্তু মিটে যায়। তো শ্রাদ্ধ শান্তি মিটে যাওয়ার পর আমরা তখন এটা নিয়েই টেনশন করতে শুরু করি যে এতদিন তো বাবা মা দুজনেই একসাথে থাকতো। কিন্তু বাবা যখন মারা গেলেন, তো এবার এত বড় বাড়িতে মা তো একা হয়ে পড়লো। তো তাহলে মায়ের কি হবে? মানে মা একা কি করে থাকবে বাড়িতে? কারণ মানে এই যে মৎস্যমুখের যে অনুষ্ঠানটা তার ২ দিন পরেই কিন্তু দাদা, বৌদি এবং তাদের ছেলেকে নিয়ে তারা কিন্তু চলে যায়। তো তখন এবার বড়দি মানে আমার যিনি বড় দিদি, তো সে আরও প্রায় ৭-৮ দিন মতো ছিল। এবার কারোর পক্ষেই তো আমাদের মানে একদম অনেক দিন ধরে থেকে যাওয়া এটা তো কখনোই সম্ভব নয়। আমাদেরও নিজেদের সংসার রয়েছে।
তো তখন বড়দি কিন্তু থেকে যায়। এবার মাও এই বিষয়গুলো বুঝতো যে যেহেতু ছেলে থাকছে না, তো মেয়েরা এসে আমার কাছে এরকম করে থাকছে। তো তখন মা বলে যে, "আমি ঠিক থেকে যেতে পারবো, তোরা আমাকে নিয়ে এত টেনশন করিস না।" তো যাই হোক, এরপর যখন বড়দি চলে যায়, তো মা কি করতো যে সারাদিন যেহেতু মানে আমাদের বাড়িগুলো যেহেতু একটাই বাড়ি ছিল, ওই শুধুমাত্র ওই পাঁচিলের মানে একটা পার্টিশন। তো মা সারাদিন কোনো সময়তে হয়তো কাকুদের ঘরে বা জেঠুদের ঘরে গিয়ে মা বসতো, গল্প করতো। শুধুমাত্র রাত্রিটুকু মা একা থাকতো। তো দিদিভাই বলছে যে আমার বাবা কিন্তু আমাদের ৪ ভাই বোনকেই খুব ভালোবাসতো। তবুও মানে আমাকে একটু বাবা বেশি ভালোবাসতো, এবং দিদিভাই বলছে আমার বাবার প্রতি একটু টানটা বেশিই ছিল। যে কারণে মানে বাবা মারা যাওয়ার পর তার কথাগুলো আমার খুবই মনে পড়তো। বিশেষ করে যখন আমার মেয়ে স্কুলে চলে যেত, তারপর আমার হাসব্যান্ড যখন অফিসে চলে যেত, তো আমি যখন বাড়িতে একা থাকতাম। আমার শ্বশুর-শাশুড়ি নিজের মতো থাকতেন, কিন্তু আমি যখন একা থাকতাম তখন আমার একটু বেশি মনে পড়তো বাবার কথাগুলো। তো এবার কিছু তো করার নেই, পরিস্থিতি সবাইকে মেনে নিতে হয়। তো সেই মতোই আমি কিন্তু নিজেকে একটু অ্যাডজাস্ট করছিলাম। তো এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। আর মায়ের সাথে নিয়মিতই ফোনে যোগাযোগ থাকতো যে মা কেমন আছে, মায়ের ঠিকঠাক করে আমরা খেয়াল রাখতাম। তো এইভাবে কিন্তু বেশ কয়েকটা দিন কেটে যায়। এবার একটা ঘটনা কিন্তু আমার সাথে ঘটতে শুরু করে। যেমন প্রতিদিন রাত্রিবেলায় আমি একটা করে স্বপ্ন দেখতাম, এবং এই যে স্বপ্ন দেখার যে ১ম সূত্রপাতটা, সেটা একদিন রাত্রে হয়। তখন আমি, আমার হাসব্যান্ড, আমার মেয়ে আমরা শুয়ে আছি। তো হঠাৎ করে আমি দেখছি যে আমি যেখানটা করে শুয়ে আছি, আমার ঠিক পায়ের দিকে বাবা কিন্তু দাঁড়িয়ে আছে। মানে একদম যেরকম সাধারণ মানুষ যেরকম চেহারা হয়, যে তাকে আমি দেখছি বলে বা তিনি যে এখন বেঁচে নেই বলে যে তার কোনো চেহারার বিকৃতি হয়ে গেছে, এরকম কিন্তু বিষয় নয়। একদম সাধারণ একটা মানুষ, মানে যেরকম বাবা দেখতে ছিল সেইভাবেই কিন্তু বাবা দাঁড়িয়ে আছে, এবং আমার দিকে তাকিয়ে বাবা কিন্তু অঝোরে কাঁদছে। তো এবার তখন তো আমি বিষয়টা বুঝতে পারিনি যে এটা আমি স্বপ্ন দেখছি বা এটা আমার কোনো মানে মনের ভুল বা কিছু, এটা আমার তখন মনেই হয়নি। কারণ বিষয়টা আমার এতটাই রিয়েল মনে হচ্ছিল। তো আমি দেখছি যে আমি বসে আছি বিছানাতে, এবং আমার সামনে দাঁড়িয়ে বাবা কিন্তু প্রচণ্ড কাঁদছে। তো আমি তখন বাবাকে জিজ্ঞাসা করছি যে, "বাবা কি হয়েছে? তুমি কাঁদছো কেন? তুমি বলো, তোমার যদি কোনো অসুবিধা হয় তুমি আমাকে বলো।" তবুও দেখছি যে বাবা কোনো কথাই বলছে না। বাবা কিন্তু অঝরে কেঁদেই যাচ্ছে, এবং কাঁদতে, কাঁদতে বাবা দুহাত দিয়ে মুখটাকে চেপে ধরে বাবা কিন্তু মাটিতে বসে পড়ে। মানে মেঝেতে কিন্তু বসে পড়ে। এবার এইটা দেখা মাত্রই না আমি সঙ্গে ধড়পড় করে বিছানা থেকে উঠে বসেছি, এবং তখন আমি দেখি যে গোটা ঘরটা অন্ধকার, আমার হাসব্যান্ড, আমার মেয়ে সবাই শুয়ে আছে, এবং তখন কিন্তু আমি বিষয়টা বুঝতে পারি যে এটা আমি স্বপ্ন দেখছিলাম। এবার এরকম একটা স্বপ্ন দেখা, তখন বাবার মারা যাওয়া হার্ডলি ১৫-২০ দিন হয়েছে। তো তার মধ্যে এইরকম একটা স্বপ্ন আমি দেখলাম। তো বিষয়টা না মানে তখন আমার এতটাই খারাপ লাগে, এবং খুব অদ্ভুতও লাগে যে এই টাইপের স্বপ্ন আমি কেন দেখলাম? তো সেই মুহূর্তে আমার হাসব্যান্ডকে আমি ডাকি ঘুম থেকে। তো ঘুম থেকে ডাকার পরে আমি কিন্তু পুরো বিষয়টা আমার হাসব্যান্ডকে বলি যে এরকম আমি স্বপ্ন দেখেছি। তো আমার হাসব্যান্ড তখন বলে যে, "দেখো, সদ্য তোমার বাবা যেহেতু মারা গেছে, আর তুমি তোমার বাবাকে এত ভালোবাসতে, এবং তুমি সবসময় তোমার বাবাকে নিয়ে হয়তো চিন্তা করো, যে কারণে হয়তো তুমি এই স্বপ্নটা দেখেছো।" এবার দিদিভাই বলছে আমার হাসব্যান্ডের কথার মধ্যেও কিন্তু যুক্তি আছে। তার কারণ মানে আমি তো যখনই একা থাকতাম আমার বারবার কিন্তু আমার বাবার কথা মনে পড়তো। তো আমি তখন ভাবি যে হ্যাঁ, হতেও পারে যে আমি বাবাকে নিয়ে হয়তো বেশি ভাবছি, যে কারণে হয়তো আমি বাবাকে নিয়ে এরকম একটা স্বপ্ন দেখলাম। কিন্তু তবুও এই যে বাবার কান্নার স্বপ্নটা, মানে বাবা কাঁদছে, মানে দেখে মনে হচ্ছে না বাবা খুব কষ্টে রয়েছে, এই বিষয়টা কেন হলো? তো এটা একটা আমার মনের মধ্যে খটকা থেকেই যায়। তো যাই হোক, সেদিন রাত্রিবেলায় আমার কোনোমতেই ঘুম আসছিল না। তো ভোরের দিকে আমি একটু ঘুমোই। এবার তারপরের দিন যখন সকাল হয়েছে, একদম সবকিছু স্বাভাবিক। তো আমি ভাবি যে হয়তো মানে এটা আমার মানে আমি যেহেতু বারবার ভাবছিলাম, যে কারণে হয়তো এই স্বপ্নটা আমি দেখেছি। কিন্তু এরপর থেকে যে জিনিসটা হতে থাকে, প্রায়শই রাত্রিবেলায় আমি কিন্তু বাবাকে নিয়ে স্বপ্ন দেখতাম, এবং ঠিক একই রকম স্বপ্ন। আমি দেখতাম যে বাবা ওরকম সামনে দাঁড়িয়ে অঝোরে আমার দিকে তাকিয়ে কাঁদছেন, এবং এরকম স্বপ্ন যখন আমি প্রায়শই দেখতে থাকি, তো আমি বাবার সাথে কিন্তু অনেকবার কথা বলারও চেষ্টা করেছি যে, "তুমি কাঁদছো কেন? তোমার কি কোনো কষ্ট হচ্ছে বা কিছু?" কিন্তু বাবা কোনো কথাই বলতো না। বাবা ঠিক আমার দিকে তাকিয়ে অঝোরে কেঁদেই যেত, এবং যেটা বাবাকে দেখে মনে হতো যে উনি হয়তো খুব কষ্টে রয়েছেন, এবং উনি আমাকে কিছু বলতে চাইছেন তবু বলতে পারছেন না। তো এরকম যখন বেশ কয়েকদিন ধরে ঘটতে থাকে, মানে হয়তো ২ দিন ৩ দিন অন্তর আমি এরকম একটা স্বপ্ন দেখতাম। তো এমনও হয়েছে একদিন, মানে স্বপ্নে আমি দেখছি যে আমার যে ডাকনাম, সেই ডাকনাম ধরে আমাকে বাবা ডাকছে। তো এইসব জিনিস যখন কন্টিনিউ আমার সাথে হতো, তো আমার হাসব্যান্ডের সাথে আমি বিষয়টা শেয়ার করি, এবং তারপর আমার শাশুড়ি মাকেও কিন্তু এই বিষয়টা আমি বলেছিলাম। তো উনি যখন শোনেন যে এরকম মানে আমি প্রায়শই এরকম একটা স্বপ্ন দেখছি, তো উনি আমাকে বলেন যে বালিশের নিচে আমি যেন কাজল লতা নিয়ে শুই। তো সেই কাজল লতা নিয়েও আমি শুতাম বালিশের নিচে। কারণ মানে আমার শাশুড়িমা যেহেতু একটু আগেকার দিনের মানুষ, তো উনি এই বিষয়গুলো অনেক কিছুই জানতেন। তো উনি বুঝতেই পারেন যে মানে যেহেতু আমি এরকম স্বপ্ন দেখছি, তো এটা খুব একটা তো ভালো বিষয় নয়।
তো যে কারণে উনি কিন্তু বলেছিলেন যে ওই কাজল লতাটা আমার বালিশের নিচে যাতে আমি নিয়ে শুই। তবুও কিন্তু খুব একটা সুরাহা এটার ঘটেনি। মানে ওই ২-৩ দিন মতো ঠিকঠাক ছিল, কোনো স্বপ্ন আমি দেখিনি। তারপরে কিন্তু আবার জেগে সেই ওরকম স্বপ্ন আমি দেখতাম যে বাবা আমার সামনে দাঁড়িয়ে, দাঁড়িয়ে কাঁদতো। তো এই জিনিসটা যখন রোজ ঘটতে থাকে, তো আমি বাধ্য হয়ে আমার দিদি এবং আমার বোনের সাথে এই ব্যাপারটা নিয়ে ডিসকাস করি এবং পরে কিন্তু আমার দাদাকেও আমি ফোনে এই বিষয়টা জানিয়েছিলাম। তো দাদা কিন্তু এই বিষয়টা অতটা গ্রাহ্য করেনি। দাদা বলে যে, "তুই যেহেতু বাবাকে একটু বেশি ভালোবাসতিস এবং বাবাকে নিয়ে হয়তো তুই বেশি ভাবিস, যে কারণে এরকম একটা তুই স্বপ্ন দেখিস।" কিন্তু দিদিভাই বলছে, "এটা যে আমার কোনো মনের ভুল বা এটা যে আমার ভাবনার কারণে এই জিনিসটা হচ্ছে তা কিন্তু নয়। মানে এমন সিচুয়েশনে গিয়ে আমি দাঁড়িয়েছিলাম, আমার রাত্রিবেলায় শুতে ভয় লাগতো। মানে আমি চোখ বন্ধ করলেই মনে হতো যেন আবার সেই স্বপ্নটা আমি দেখব।" তো এইভাবেই তখন দিনগুলো কাটছিল। তো এরপর যে একটা ঘটনা আমার সাথে ঘটে যায় এবং সেই যে মারাত্মক একটা দৃশ্য আমার চোখের সামনে আমি দেখেছিলাম, তা আমি আজ পর্যন্ত ভুলিনি এবং এখনো পর্যন্ত ওই দৃশ্যটা আমার যদি মনে পড়ে, আমার রীতিমতো গায়ে কাঁটা দিয়ে ওঠে। আচ্ছা, এর মধ্যে একটা কথা বলি। আমার বাপের বাড়ি যেহেতু একটু গ্রাম্য এরিয়াতে, তো বাবারা যেহেতু একটু গ্রামের মানুষ, তো বাবার এই স্বভাবটা আগাগোড়াই ছিল যে বাবা যেখানেই যেত, হয়তো আমাদের বাড়ি বা দিদির বাড়ি বা বোনের বাড়ি বা যেখানেই ঘুরতে যাক না কেন, বাবার ব্যাগে সবসময় একটা ওই ফোন নাম্বারের ডায়েরি আর বাবার একটা টর্চ। মানে এই টর্চটা বাবা যখন মানে খুব অল্প বয়সী ছিল, তো তখন থেকে কিন্তু এই টর্চটা বাবা ইউজ করতো। মানে যেহেতু গ্রামের রাস্তাতে আগে চলাচল করতে গেলে টর্চ লাগতো, কারণ এখনকার মতো তো লাইট তখন রাস্তায় ছিল না, বাবারা যখন খুব অল্প বয়সী ছিলেন। তো তখন তো এত লাইট ফাইট এত রাস্তায় ছিল না, তো যে কারণে কিন্তু ওই টর্চটা আগেকার দিনের মানুষরা গ্রামের দিকে ব্যবহার করতো। তো সেই টর্চ মানে বাবার সেই বয়সের টর্চ কিন্তু এখনো পর্যন্ত, মানে দিদিভাই বলছে আমরা এত বড় বড় হয়ে গেছি, আমাদের বিয়ে হয়ে গেছে, তাও কিন্তু আবার সেই টর্চটা ছিল এবং খুব ভালো টর্চ। তো সেই টর্চটা বাবা এত যত্নে রাখতো, মানে নিয়মিত ব্যাটারি চেক করা বা ব্যাটারি যদি ফুরিয়ে যায় সঙ্গে সঙ্গে এনে ব্যাটারি আবার লাগানো। তো এই জিনিসগুলো কিন্তু করতো এবং সব সময়তেই বাবার সঙ্গে কিন্তু ওই টর্চ এবং ওই ফোনের ডায়েরিটা থাকতো যেখানেই যাক না কেন। তো এবার যখন বাবা মারা যায়, তো তখন বাবার যা ব্যবহৃত জিনিসপত্র, যেমন জামাকাপড়, এমনকি যে খাটে শুয়ে বাবা মারা গিয়েছিলেন, তো সেই খাটটা সমেত কিন্তু বাবাকে মানে শ্মশানে নিয়ে যাওয়া হয়। মানে কোনো খাটুলিতে নয়, মানে আমাদের বাবার যে খাটটা ছিল সেই খাট সমেতই কিন্তু শ্মশানে নিয়ে যাওয়া হয় বাবাকে। এবং সেই যে ফোন নাম্বারের যে ডায়েরিটা, সেটা পর্যন্ত আমরা গঙ্গাতে দিয়ে দিয়েছিলাম। কারণ সে যে জিনিসগুলো ব্যবহার করতো, মানুষটাই যখন নেই তো তার জিনিসগুলো আর রেখে কি হবে? শুধু, শুধু মা যেহেতু বাড়িতে একা থাকবে, তো মায়ের এইগুলো নিয়ে মন খারাপ করতে পারে, যে কারণে কিন্তু আমরা সবকিছুই গঙ্গার জলে বিসর্জন দিয়েছিলাম। শুধুমাত্র টর্চটা আমাদের বাড়িতে ছিল। মানে ওই টর্চটাও আমরা ফেলে দিতে চেয়েছিলাম, কিন্তু মা চেয়েছিল যে বাবার এতদিনের পুরনো একটা টর্চ এবং বাবা এই টর্চটা এতটাই নিজের কাছে আগলে রাখতো। তো বাবার একটা স্মৃতি, যে কারণে মা বলেছিল যে টর্চটা আর ওটা ফেলার দরকার নেই, তুই এটা রেখে দে। তো যে কারণে ওই টর্চটা কিন্তু আমাদের মানে রুমের মধ্যে একটা টেবিল ছিল, ওই টেবিলের মধ্যে টিভি রাখা থাকতো। তো সেই টেবিলের ওপরেই কিন্তু টর্চটা মা সাজিয়ে রেখে দিয়েছিল। এবার এইটাকে নিয়ে যে এত বড় একটা ঘটনা ঘটতে পারে এবং সেটা যে আমি ফেস করব, এটা কিন্তু আমি দুঃস্বপ্নেও ভাবিনি। তো সেই দিন রাত্রিবেলাতে আমি শুয়ে আছি, আমার হাজব্যান্ড আমার পাশে আছে, তার পাশে আমার মেয়ে আছে। তো আমরা শুয়ে আছি, তো হঠাৎ করে আবার কিন্তু আমি একটা স্বপ্ন দেখি এবং সেই দিনের স্বপ্নটা একদমই আলাদা। মানে অন্যান্য দিন আমি যেরকম দেখতাম যে বাবা আমার দিকে তাকিয়ে অঝরে কাঁদছেন, কিন্তু আজকের স্বপ্নটা কিন্তু সেরকম নয়। আমি দেখছি আমার ঠিক মুখের সামনে বাবা মাথাটাকে একদম ঝুঁকিয়ে আমার দিকে একদম বড় বড় করে চোখ করে তাকিয়ে আছেন এবং উনাকে দেখে মনে হচ্ছে যে উনি প্রচণ্ড রেগে আছেন, মানে রাগান্বিত একটা চেহারা। তো সেই অবস্থায় আমাকে বাবা কর্কশ কণ্ঠে বলছে, তোরা তো আমার সব জিনিস আমাকে দিয়ে দিয়েছিস, কই আমার টর্চটা তো আমার সঙ্গে দিসনি। এই কথাটা যখন বাবা আমাকে বলে, মানে আমি কিন্তু এটা স্বপ্নতে দেখছি যে বাবা ওইভাবে রাগান্বিত কণ্ঠে আমাকে ওই কথাটা কিন্তু বলছে। তো এটা যখন আমি দেখেছি আমি কিন্তু প্রচণ্ড ভয় পাই এবং চিৎকার করে আমি ঘুম থেকে জেগে উঠি। তো আমি এত জোরে চিৎকারটা করেছিলাম, আমার হাসব্যান্ড যেহেতু আমার পাশে শুয়েছিল, ও কিন্তু জেগে গেছে এবং ও যখন জেগে যাওয়ার পর আমাকে বলছে যে, "কি হয়েছে? তুমি এত জোরে কেন চিৎকার করলে?" তো তখন আমি আমার হাসব্যান্ডকে পুরো বিষয়টা বলি যে, "জানো তো আমি এরকম, এরকম স্বপ্ন দেখেছি।" এবার সেই দিন আমার হাসব্যান্ড কিন্তু আমার কথাটা বিশ্বাস করে। তার কারণ মানে আমাদের বাড়িতে বাবা যতবারই বেড়াতে এসেছে, আমার হাসব্যান্ডও কিন্তু এই জিনিসটা লক্ষ্য করেছিল যে বাবার সঙ্গে কিন্তু এই টর্চটা থাকতো। তো এটা যখন আমি বলি যে সব জিনিস জলে দিয়ে দেওয়া হলেও সেই টর্চটা এখনো পর্যন্ত আমাদের বাড়িতে রয়ে গেছে,
তো তখন কিন্তু আমার হাসব্যান্ড বুঝতে পারে যে অ্যাকচুয়ালি আমি যে স্বপ্নগুলো দেখছি এটা আমার কোনো মনের ভুল নয়, আদতেই হয়তো বাবা আমার সামনে আসেন। তো সেই দিন তো সারা রাত্রি আমার ঘুম হয়নি, মানে ওই বিষয়টা নিয়ে আমি এতটাই ভয় পেয়ে গেছিলাম এবং বলতে পারো যে একদম আমি ট্রমাটাইজ হয়ে গেছিলাম। তো সারা রাত তো আমি চোখের পাতা এক করতে পারিনি। তো পরের দিন সকালে উঠে আমার দাদাকে কিন্তু এই বিষয়টা আমি জানাই। তো তখন দাদা বলে যে ঠিক আছে, তুই যখন এরকম একটা স্বপ্ন দেখেছিস তো বাবার যে টর্চটা বাড়িতে আছে সেটা নিয়ে গিয়ে গঙ্গায় দিয়ে দেবো। তো তোরা একদিন সবাই মিলে সময় করে আয়, তাহলে সেদিন সবাই মিলেই কাজটা করা হবে। তো দাদা বলে যে রবিবারের দিন দাদার ছুটি আছে, তো সেই দিন আমাদেরকে যেতে। তো সেই মতো আমরা ৩ বোন এবং আমাদের হাসব্যান্ডরা আমরা সবাই মিলেই আমার বাপের বাড়ি যাই। এবার দাদা হয়তো আমার সেই দিনের কথা শুনে কিছুটা ভয় পেয়েছিল। মানে আমি যেরকম একটা স্বপ্ন দেখেছিলাম, আমি দাদাকে যখন বলি যে এইরকম আমি একটা স্বপ্ন দেখছি, তো দাদারও হয়তো মনের মধ্যে এই বিষয়টা নিয়ে কিছু একটা আতঙ্ক কাজ করেছিল। তো আমরা গিয়ে দেখি যে দাদা একজন পুরোহিত মশাইকে বলেছেন, তো ওনাকে দিয়ে ছোট্ট মতো একটা কাজ উনি গঙ্গার সামনে দাদা করাবে। তো এরপর বাবার সেই ব্যবহৃত টর্চটা বাবাকে স্মরণ করে কিন্তু গঙ্গাতে দিয়ে দেওয়া হয় এবং সেখানে বাবার নামে কিন্তু আবার পিণ্ডদানও করা হয়। এবং আমরা তখন বুঝতেই পেরেছিলাম যে সেই টর্চটির জন্যই হয়তো বাবা বারবার ফিরে আসছিল, বা বাবার সেই আত্মা কোনো কারণে হয়তো তৃপ্তি পাচ্ছিল না। তো সেই জন্য একটি ছোট্ট কাজ সেই গঙ্গার সামনে করা হয় এবং তারপর কিন্তু আমরা বাড়ি ফিরে আসি। এবার আমরা সবাই ভেবেছিলাম যে যেহেতু ৩ বোন এতদিন পর একসাথে হয়েছি, তো যে কারণে আমরা ২-১ দিন ওই বাড়িতে থেকে তারপরে আবার ফিরে আসবো। এবার সেই দিন রাত্রিবেলায় আমরা সবাই একসাথে শুয়েছি এবং দিদিভাই বলছে আমি কিন্তু তখন পুরোপুরি মানে ভেবে নিয়েছিলাম যে আর হয়তো আমার বাবাকে নিয়ে আমি স্বপ্ন দেখব না। তার কারণ উনি হয়তো সেই টর্চটার জন্য বারবার ফিরে আসছিলেন বা ওটাই হয়তো উনি বলতে চাইছিলেন। তো আজকে তো সেই কাজটা সম্পন্ন হয়ে গেছে। আশা করা যায় যে আর বাবাকে আমি স্বপ্নে দেখব না। তো সেই ভেবে কিন্তু আমরা শুয়েছি এবং দিদিভাই বলছে আমি কিন্তু পুরো একদম নিশ্চিন্তেই ঘুমিয়ে গেছি। কিন্তু সেই দিন রাত্রেও যে বাবার আমি স্বপ্ন দেখব, সেটা আমার মানে কোনো মতেই ধারণা ছিল না। আমি দেখি যে আমি যেখানটা করে শুয়ে রয়েছি তার ঠিক সামনে আমাদের মানে ঘরে ঢোকার যে দরজাটা, তো সেই দরজার সামনে আমি শুয়েছিলাম। তো আমি সেদিন স্বপ্নে দেখছি রাত্রিবেলায় যে বাবা ঠিক দরজার অপোজিট দিকে, মানে ঘরের ভেতরে আমি আছি এবং দরজার বাইরে বাবা দাঁড়িয়ে আছে এবং ওই অবস্থাতে আমার দিকে তাকিয়ে বাবা বলছে যে তোর দাদা তো তোর মাকে দেখলো না, তোর দাদা বৌদি কেউই তোর মায়ের কাছে থাকলো না, তোর মা তো এখন একা, তোরা কিন্তু তোর মাকে ফেলিস না, তোর মাকে দেখিস। মানে দিদিভাই বলছে একদম যেরকম মানুষ কথা বলে, যে একজন সামনে হয়তো দাঁড়িয়ে আছে তার সঙ্গে যেরকম আমরা কথা বলি, ঠিক সেইভাবে কিন্তু বাবা আমাকে এই বিষয়গুলো বলছে এবং আমি মানে অবাক দৃষ্টিতে বাবার দিকে তাকিয়ে আছি। মানে বাবার চেহারা একদম শান্ত, ওই অবস্থাতে বাবা আমাকে এই কথাগুলো বলছে এবং যে মুহূর্তে বাবার এই কথা বলাটা শেষ হয়েছে যে তোরা তোর মাকে দেখিস, এটা বলার সাথে সাথেই আমার কিন্তু ঘুমটা ভেঙে যায় এবং যখন আমি চোখ খুলে তাকিয়েছি আমি দেখছি যে আস্তে আস্তে মানে তখন কেবলে সূর্যের আলো ফুটছে, মানে সদ্য সদ্য ভোর হচ্ছে। তো আশেপাশে সবাই তখন ঘুমিয়ে এবং সেই মুহূর্তে দাঁড়িয়ে আমি এটা ডিসাইড করে নিয়েছিলাম যে আমার সাথে আমার মাকে সঙ্গে করে আমি নিয়ে যাব। তার কারণ মানে বাবা যেরকমভাবে আমার সামনে এসে আমাকে বললেন যে তোদের মাকে তোরা দেখিস, এবং বাবা আমি এটা বুঝতে পারছিলাম যে মা যেহেতু বাড়িতে ওরকম একা থাকে বাবা মারা যাওয়ার পর থেকে, তো বাবা হয়তো কোনো কারণে সেই বিষয় নিয়ে মানে তৃপ্তি পাচ্ছিলেন না, যে কারণে উনি হয়তো বারবার ফিরে আসছিলেন। তো এই বিষয়টা আমি কাউকে বলি না এবং যখন বাড়ি ফিরে আসার কথা হয় আমি তখন এই প্রস্তাবটা রাখি যে আমি আমার মাকে সঙ্গে করে নিয়ে যাব। তো বোনরা তো এতে ভীষণই খুশি হয়, বোনরা বলে যে হ্যাঁ মাঝের মধ্যে আমাদের বাড়িও মা যাবে। কিন্তু একটা জিনিস যেটা খুব অদ্ভুত লাগে, মানে আমি ভেবেছিলাম হয়তো দাদা চাইবে না যে আমার সাথে মা যাক, কিন্তু দাদা একবারের জন্য আমাকে অবজেকশন দেয়নি। মানে দাদা বললো যে ঠিক আছে তুই যখন নিয়ে যাবি তাহলে তুই নিয়ে যা। মানে ওর আবভাবটা দেখে মনে হয়েছিল যে ও যেন মনে মনে ভীষণ খুশি হয়েছে। তো যাই হোক এরপর তো আমি মাকে নিয়ে চলে আসি সঙ্গে করে এবং তারপর থেকে মা আমার কাছে আজ পর্যন্ত রয়েছে। তো মাঝে মধ্যে দিদিদের বাড়িও যাই, বোনের বাড়িও যাই। কিন্তু এরপর যেটা আরও অবাক করার মতো কাজ হয় সেটা হলো যে মানে মাকে নিয়ে যখন আমাদের বাড়ি আমি চলে আসি, তো তার ঠিক ১০-১৫ দিন পর দাদা, দাদার বউ মানে বৌদি এবং ওর ছেলেকে নিয়ে কিন্তু পুরোপুরিভাবে এই বাড়িতে চলে আসে। মানে একদম আমাদের যেটা আর কি বাপের বাড়ি সেখানে কিন্তু পুরোপুরিভাবে শিফট হয়ে যায়। তো তারপর মানে দাদা একবারের জন্য বলেনি যে আমরা তো এই বাড়িতে চলে এসেছি তাহলে মাকে তোরা পাঠিয়ে দে। তো এই কথাটা কিন্তু একবারও বলেনি এবং আমিও সত্যি কথা বলতে চাইছিলাম না যে ওরকম জায়গায় মা যাক, কারণ বাবা আমাকে এটা বলে গিয়েছিলেন যে তোরা তোর মাকে দেখিস, তোর দাদা দেখলো না তোর মাকে। তো আমি তো এটা জানতাম যে দাদার কাছে গেলেও হয়তো মা মন থেকে হয়তো খুশি থাকতেন না বা বাবাও হয়তো এটাতে খুশি থাকতেন না, যে কারণে আমিও কিন্তু মাকে আর পাঠানোর কথা বলিওনি এবং পরে মা এটা বুঝতেও পেরেছিল যে দাদাও হয়তো চায় না যে মা ওই বাড়ি ফিরে যাক, তো তারপর কিন্তু মাও আর যেতে চাইতেন না।
তো এখন আমার কাছে আমার মা থাকে এবং ওই বাড়ির কোনো অনুষ্ঠান হলে মানে দাদার ছেলের জন্মদিনেও আমরা গিয়েছিলাম রিসেন্ট, তো তখন মা আমাদের সাথেই যায় এবং আমাদের সাথে কিন্তু ফিরে আসে। তো এই হচ্ছে আমাদের পরিবারে ঘটে যাওয়া একটি বাস্তব ঘটনা, যেটা আমি তোমার সাথে আজকে শেয়ার করলাম। তো তোমার যদি ভালো লাগে তাহলে তোমার চ্যানেলে তুমি ঘটনাটি পড়ে শুনিও। তো দিদিভাই সত্যি অসাধারণ একটি ঘটনা এবং তার সঙ্গে বলতে পারা যায় যে ভীষণই মন ভার করে দেওয়ার মতো একটি ঘটনা। তার কারণ মানে যে বাবা মা তাদের সন্তানদেরকে তাদের সবটুকু দিয়ে যখন মানুষ করে এবং তারপর তারা বড় হয়ে যাওয়ার পর যখন তার বাবা মাকেই ঠিক করে দেখে না এবং বাবা মা তাদের কাছে বোঝা হয়ে দাঁড়ায়, মানে সত্যি এর থেকে আর খারাপ জিনিস হয়তো আর কিছু পৃথিবীতে নেই। তো সত্যি এটা আমার শুনে খুব ভালো লাগলো যে দিদিভাইয়ের সাথে তার মা থাকে, অন্ততপক্ষে তার শেষ জীবনটা সে হাসি খুশিভাবে কাটাতে পারবে। তো সত্যি আমার ভীষণই ভালো লেগেছে আজকের এই ঘটনাটি শুনে। তো বন্ধুরা, তোমাদের আজকের এই এপিসোডটি শুনে কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে লিখে জানিও এবং ঘটনাটি শুনে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো। আর তোমরাও যদি তোমাদের জীবনে ঘটে যাওয়া এরকম কোনো সত্যি ভৌতিক ঘটনা বা যে কোনো অলৌকিক ইনসিডেন্ট আমাদের সাথে শেয়ার করতে চাও তাহলে অবশ্যই আমাদেরকে মেইল করতে পারো। আমাদের ইমেল আইডি হলো ছায়ারাত্রি14@gmail.com। এছাড়াও তোমরা আমাদের ফেসবুক পেজ ছায়ারাত্রি অথবা ইনস্টাগ্রাম আইডি ছায়ারাত্রি অফিসিয়ালেও ইনবক্স করতে পারো তোমাদের ঘটনাটি। আমরা সেই ঘটনাটি তুলে ধরবো সমস্ত শ্রোতা এবং দর্শক বন্ধুদের সামনে। তো যাই হোক, আজকের এপিসোডের প্রশ্নটি হলো, দিদিভাইয়ের বাবা তার ব্যাগে সবসময় কি জিনিস রাখতেন? তোমরা সঠিক উত্তরটি আমাদেরকে কমেন্টের মাধ্যমে লিখে জানাও। আমরা নেক্সট এপিসোডের শেষে তোমাদের কমেন্টের স্ক্রিনশটটি পাবলিশ করব। তো গত এপিসোডে যারা আমাদেরকে সঠিক উত্তর দিয়েছেন তারা হলেন বহুলার অন্ডাল থেকে অজিত বাউরি, হাওড়া থেকে সুদেশনা সিনহা রয়, পশ্চিম বর্ধমান মদনপুর থেকে মৌসুমী মুখার্জি, নদিয়ার আসাননগর থেকে বাসন্তী মণ্ডল, বেলঘড়িয়ার পুলিশ হাউসিং থেকে শুভ্রা ধর, মধ্যমগ্রাম থেকে শান্তার দুনিয়া, বেলেঘাটা থেকে তারক মণ্ডল, ডানকুনি থেকে জবা চক্রবর্তী, বাংলাদেশের খুলনা থেকে বিথিকা কুণ্ডু, মুম্বাই থেকে রুকসানা এবং দমদম থেকে বিউটি ব্যানার্জি। তো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা যারা আমাদেরকে কমেন্ট করেছো, তো তোমরা এভাবেই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে থাকো যে তোমরা কোথা থেকে ঘটনাগুলি শুনছো এবং ঘটনাগুলি শুনে তোমাদের কেমন লাগছে সেই মতামতটিও কিন্তু তোমরা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলো না। তো যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আবার পরবর্তী নতুন ভয়ঙ্কর ঘটনা নিয়ে আগামী বৃহস্পতিবার। ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। শুভরাত্রি।